নমস্কার, আমি ডাক্তার সুবীর রায়। আমি কলকাতার অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালের সিনিয়র কনসালটেন্ট। আমার ডিপার্টমেন্টের নাম হচ্ছে ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি। বাংলা কথায় বললে বোঝাতে হয় যে এটা যে সমস্ত রোগ হরমোন থেকে হয় বা হরমোন সংক্রান্ত রোগ বা স্থূলতা সংক্রান্ত রোগ বা মেটাবলিক ডিজিজ, আমাদের শরীরের মধ্যে যে আমাদের রিয়াকশনটা সবসময় হয়ে চলেছে, মেটাবলিক রিয়াকশন, এই সংক্রান্ত রোগের চিকিৎসা যারা যারা করেন তার মধ্যে আমি একজন। আমরা কি করে বুঝবো যে আমার সুগার হয়েছে বা থাইরয়েড হয়েছে? মানে এটা না জানলে তো আর পেশেন্ট আসবে কী করে আমার কাছে বা আমাদের কাছে? একটু তো জানতেই হয় যে কী হয়েছে। তবে আজকাল এত আমরা পেপারে এত এই যেরকম আপনাদের মতো চ্যানেলে আলোচনা করি, তাতে খানিকটা হলো আইডিয়া এসছে যে কখন দৌড়াতে হবে আর কি, হাসপাতালে দেরি না করে। কারণ দেরি হয়ে গেলে তো ক্ষতি হয়ে গেছে, দেরি হওয়ার আগে আমাদের আসতে হবে। তো আমি একটা একটা করে শুরু করি আর কি, যে টাইপ 2 ডায়াবেটিসের এটা যেহেতু ধীরে ধীরে উপসর্গগুলো আসে, বোঝা খুব মুশকিল। এই জন্য টাইপ 2 ডায়াবেটিসের আরেক নাম হচ্ছে সাইলেন্ট কিলার, নিঃশব্দ ঘাতক। ধীরে ধীরে ক্ষতি করতে থাকে, আমরা বুঝতে পারি না। যখন আসে পেশেন্ট আমার কাছে, তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় তার বিভিন্ন জায়গার ক্ষতি হয়ে গেছে। তার হয়তো কিডনির ক্ষতি হয়েছে, বা তার হয়তো একটা হার্ট অ্যাটাক হওয়ার পরে এসে ধরা পড়লো, বা স্ট্রোক হওয়ার পরে ধরা পড়লো। আমরা চাইনি ঘটনা ঘটুক। তো কী করলে বোঝা যাবে যে সুগার বেড়েছে? খুব সহজ কতগুলো জিনিস। যদি আমার বারে বারে জল তেষ্টা পায়, যদি আমার বারে বারে প্রস্রাব হয়, যদি আমার বেশি বেশি খিদে পায়, অর্থাৎ পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, ডায়াবেটিসের যে ট্রায়াড আমরা বলি, তিনখানা সবচেয়ে বড় উপসর্গ, এটা হচ্ছে যদি হয়, যদি আমার খাওয়া দাওয়া সত্ত্বেও ওজন কমে যাচ্ছে, যদি আমি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ছি, যেটা আগে ছিল না, ইদানিং হচ্ছে, তাহলে বুঝতে হবে যে ডাক্তারের কাছে যেতে হবে। আমি বলছি না যে সবসময় এই উপসর্গগুলো থাকলেই যে ডায়াবেটিস হয়েছে আমি ধরে নেব, কিন্তু এগুলো থাকলে ডায়াবেটিস হয়েছে কিনা দেখে নেওয়া উচিত। ঠিক আছে? এরপর তো ডাক্তারবাবুরা দেখবেন, সুগার পরীক্ষা করে, রক্তের প্রস্রাবে সব জায়গায় দেখবেন, ধরা পড়ে যাবে যদি থাকে। আমাদের মনে রাখতে হবে যে ডায়াবেটিসের যে ডায়াগনোসিসটা আমরা করি, সেই ডায়াগনোসিস একটুখানি গোলমেলে আছে। অর্থাৎ যেটা আমরা অ্যাবনর্মাল, ঠিক তার তলায় কিন্তু নর্মাল নয়। স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ আমাদের জিজ্ঞাসা করে, ডাক্তারবাবু আমার সুগারটা এত আছে, আমি কি ডায়াবেটিস? এখন তাকে বুঝিয়ে বলতে হয় যে না, আপনি ডায়াবেটিস নন। ও তাহলে কি আমার ডায়াবেটিস নেই? না, আপনার ডায়াবেটিস নেই বটে, কিন্তু আপনি নর্মাল নন। কীরকম? খালি পেটের সুগার 100-র তলায় নর্মাল, খালি পেটের সুগার 125-এর উপরে ডায়াবেটিস, খাওয়ার পরের সুগার 140-এর তলায় নর্মাল, 200 হলেই ডায়াবেটিস। তাহলে মাঝামাঝি জায়গায় কি? প্রি ডায়াবেটিস। এইটা হচ্ছে সবচেয়ে ভালো সময় সুগার ধরা পড়ার, কারণ রোগটা তখনও আসেনি, ক্ষতি করতে শুরু করেনি, আমি সিগন্যাল দেখে চেক করে নিয়েছি, এবং ডায়াবেটিস চিকিৎসা ঠিক যেভাবে হয় সেভাবেই চিকিৎসা শুরু করেছি। কিন্তু মেইন চিকিৎসা এখানে লাইফস্টাইল চেঞ্জ, অর্থাৎ ডায়েট এবং এক্সারসাইজ করা। ওকে? অর্থাৎ 100 থেকে 125 খালি পেটের সুগার, 140 থেকে 199 পর্যন্ত খাবার পরের সুগার কিন্তু অবহেলা করার একেবারেই জায়গা নেই, যদিও এগুলো কিন্তু ডায়াবেটিস রেঞ্জের মধ্যে পৌঁছয়নি। আর একটা আমরা 3 মাসের গড়পড়তায় সুগার চেক করি, HbA1c, সেটা 6.5 বা তার উপরে উঠলে ডায়াবেটিস, কিন্তু তার তলায় থাকলেই যে ডায়াবেটিস নয় তা কিন্তু নয়, প্রি ডায়াবেটিক সিচুয়েশন হতে পারে। ওকে? তো এগুলো হচ্ছে এই সংখ্যা তত্ত্বের ব্যাপার, যে কতটা হলে ডায়াবেটিস বলবো, কতটা হলে বলবো না। এবং প্রাথমিক স্তরে যে সবসময় যে পেশেন্টগুলোর অনেক কিছু উপসর্গ থাকে তা কিন্তু নয়। চলে আসি থাইরয়েডের কথায়। থাইরয়েডে যে আমরা যে বড় দুটো ধরনের থাইরয়েড রয়েছে, একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, যেটা কমন, যেটা বেশি হয় মানুষের, আর একটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম, যেটা তুলনামূলকভাবে কম মানুষের হয়। তো হাইপোথাইরয়েডিজম মানে কি? হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে থাইরয়েডের আন্ডার অ্যাক্টিভিটি, অর্থাৎ থাইরয়েডের হরমোন যতটা তৈরি হওয়া উচিত ছিল ততটা হচ্ছে না। ওকে? আর হাইপার থাইরয়েডিজম মানে হচ্ছে বেশি বেশি হচ্ছে। হাইপোথাইরয়েডিজম আমাদের দেশে প্রায় 10 থেকে 20 ভাগ মানুষের আছে, এবং সাধারণত কি সমস্যাগুলো নিয়ে পেশেন্ট আসে তার মধ্যে কিছু কিছু খুব স্পেসিফিক, আর কিছু কিছু খুবই নন স্পেসিফিক। আর থাইরয়েডের আন্ডার অ্যাক্টিভিটি বা হাইপোথাইরয়েডিজমের যে সিমটমসগুলো ভীষণ রকম নন স্পেসিফিক, অর্থাৎ ওজন বেড়ে যাওয়া, ক্লান্ত হয়ে পড়া, চুল ঝরে যাওয়া, চামড়া খসখসে হয়ে যাওয়া, পিরিয়ডের অনিয়মিত ভাব,
ওকে, গা হাতে আড়ষ্টতা বা ব্যথা। এখন আমি যদি মহিলাদের কলেজে বা স্কুলে যেয়ে জিজ্ঞাসা করি, আচ্ছা বাবা তোমাদের বলো তো কতজনের এই সমস্যাগুলো হচ্ছে, হয়তো দেখা যাবে যে 20 জন হাত তুললো। তারপর আমি যদি বলি যে তোমাদের কতজনের থাইরয়েড টেস্ট করে আমি ধরতে পারবো, দেখা যাবে খুবই কম। অর্থাৎ আমি যদি এই আলাদা আলাদা করে সিমটমসগুলো বলি যে কতজনের চুল পড়ছে, সবাই বলবো আমার চুল পড়ছে। কতজন ক্লান্ত হয়ে পড়ছো, সবাই বলবো আমি ক্লান্ত হয়েছি। সবাই তো আমরা চাই আরও বেশি টকবগে থাকতে, তাই না? চামড়া খসখসে কার হয়ে যাচ্ছে, এক একজন দুটো করে হাত তুলবে, তাই না? তো এই যে সিমটমসগুলো, এই যে উপসর্গগুলো ভীষণ নন স্পেসিফিক, ঠিক আছে? কিন্তু যখন একাধিক নন স্পেসিফিক সিমটমসগুলো আমরা একসাথে পেয়ে যাই, তখন আমাদের টনক নড়ে যে না, আমাদের ভাবতে হবে থাইরয়েড আছে নাকি। এবং এই 15 থেকে 45 বছর পর্যন্ত মহিলাদের থাইরয়েডের আন্ডার অ্যাক্টিভিটি বা কমজোরি ভাবটা এতই কমন যে অনেকগুলো সিমটমস যদি একসাথে কোনো মহিলা এসে আমাকে বলেন যে ডাক্তারবাবু আমার ওজন বেড়ে যাচ্ছে, ডাক্তারবাবু আমার চুল পড়ে যাচ্ছে, চামড়া খসখসে হয়ে যাচ্ছে, গা হাতে আড়ষ্টতা বা পিরিয়ডটা খুব ইরেগুলার হচ্ছে, আমরা একদম দ্বিধাদ্বন্দ্ব না করে থাইরয়েড চেক করাই, ঠিক আছে? সবসময় যে থাইরয়েড ফুলে থাকতে হবে তা কিন্তু নয়। আজকাল থাইরয়েড ফুলে থাকাটা খুব রেয়ারিটি। থাইরয়েডের মধ্যে টিউমার না থাকলে পরে থাইরয়েড ফুলে থাকে না, ওকে? আগে যখন খাবারের মধ্যে আয়োডিন ছিল না, যখন আমাদের লবণের মধ্যে আয়োডিন দেওয়ার প্রোগ্রাম শুরু হয়নি, তখন এই সমস্ত পাওয়া যেত। এখন গয়েটার যে সবসময় পাওয়া যায় তা কিন্তু নয়, ওকে? এবার যে উল্টো দিকে যে বেশি বেশি কাজ করে যে থাইরয়েডের ব্যাপারটা, হাইপার থাইরয়েডিজম যেটাকে আমরা বলি, সেটা কিন্তু বেশ পরিষ্কার। পেশেন্ট আমাদের ঘরে ঢুকলে পরে আমরা ডায়াগনোসিস করতে পারি। হাইপোথাইরয়েডিজম যে হয় না তা নয়, কিন্তু সেক্ষেত্রে পেশেন্টের ভীষণ খারাপ রকম হাইপোথাইরয়েডিজম হতে হবে। আমাদের যখন আমরা ছাত্র ছিলাম, আমাদের একটা বই ছিল, সেই বইতে বলা ছিল যে হাইপোথাইরয়েডিজম ক্যান বি ডায়াগনোজড ওভার টেলিফোন। তখন তো আর স্মার্টফোন ছিল যে পেশেন্টের দিকে তাকাতে পারতাম। গলাটা ভারী হয়ে স্লো হয়ে যেত, অ্যাজ ইফ একটা 77-এর লং প্লেইং রেকর্ড 33-তে চলছে। আচ্ছা, এইভাবে বোঝা যেত। অর্থাৎ কেউ যদি থাইরয়েডের পেশেন্ট তার ডাক্তারকে ফোন করছে, খুব খারাপ রকম থাইরয়েড আছে, ডাক্তার তাকে বলতে পারতে কালকে তুমি ক্লিনিকে এসো, তোমার থাইরয়েড চেক করতে হবে, তোমার মনে হচ্ছে থাইরয়েড গন্ডগোল হয়েছে। এখন উল্টোটা হচ্ছে ওভার অ্যাক্টিভ থাইরয়েড, যেটা আমরা দেখলেই ডায়াগনোসিস করতে পারি। যদি তার চোখের সমস্যা থাকে তো থাইরয়েডের সমস্যা আছে। সবসময় যে সঙ্গে সঙ্গে আসে তা নয়, কিন্তু প্রায় পাশাপাশি আসে, ওকে? অর্থাৎ ওভার অ্যাক্টিভ থাইরয়েডে কী হতে পারে? ওজন কমে যাওয়া, উল্টোটা হয়, ওজন কমে যাওয়া, সারাক্ষণ গরম লাগা, বুক ধরপড় করা, নার্ভাস লাগা, যেন আমরা 100 মিটার দৌড়চ্ছি বা ট্রেডমিলের মধ্যে দৌড়চ্ছি সারাক্ষণ। ন্যাচারালি হাইপার থাইরয়েডিজমে বেশি বেশি কাজ করা, অর্থাৎ নার্ভাস লাগা, ছটফটে ভাব, বেশি বেশি ছটফটে ভাব, দেখেই মনে পড়ে বাবা ও তো ভীষণ ছটফট করছে, চোখটা বড় বড় হয়ে আছে, হাত কাঁপছে থর 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 করে। এগুলো হচ্ছে ওভার অ্যাক্টিভ থাইরয়েডের চিহ্ন।